হাই গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো চলে আসলাম আবারও একটি নতুন ড্রামা নিয়ে। আপনারা যারা অ্যাকশন ড্রামা কিংবা অ্যাকশন মুভি পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই ড্রামাটি বেস্ট হতে চলেছে। সাথে মিস্টিরিয়াস এবং সাসপেন্স তো থাকছেই। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে আজকের গল্পটি শুরু করা যায়। তো গল্পের শুরুতে এখানে আমরা একটি শহরকে দেখতে পাই, যে শহরে অ্যানাউন্সমেন্ট করে বলা হচ্ছে যে এখানে মিলিটারিদের ট্রেনিং চলছে, যাতে কেউ ঘর থেকে বের হবেন না, কারণ বের হলে আপনাদের জীবন বিপদের মুখে পড়তে পারে। ঠিক এইদিকে আমরা কিছু মিলিটারি লোকজনকেও দেখতে পাই। এরপরে আমরা একজন লোককে দেখতে পাই যে কিনা স্নাইপার হাতে নিয়ে একজন মেয়েকে শ্যুট করতে চাচ্ছিল, তবে মেয়েটি বারবার বেঁচে যাচ্ছিল। আর এই মেয়েটির নাম হচ্ছে জিয়েন। জিয়েন এখানে এগুলো দেখে প্রচুর পরিমাণে ভয় পাচ্ছিল। সে কি করবে কিছুই বুঝতে পারছিল না। এরপরে আমরা অতীতের কিছু ক্লিপ দেখতে পাই, যেখানে আমাদের জিনম্যান নামে একজন লোককে দেখানো হয়, যে কিনা হচ্ছে জিয়েনের চাচা। জিয়েনের মা বাবা ছোটবেলা মারা যাওয়ায় তার চাচাই তাকে বড় করে তুলেছিল। তার চাচা তাকে যুদ্ধের অনেক কৌশলও শিখিয়েছিল। তো সে ঠিক সেরকম কৌশল অবলম্বন করে স্নাইপারের হাত থেকে বেঁচে যায়, এবং তার মাথায় বুদ্ধি আসে যে ঠিক ওই পারে তার চাচার স্নাইপার রাখা ছিল। সে সাহস করে সেখান থেকে জাম্প করে ওই পারে চলে যায়, এবং সেখানে সে একটি বড় স্নাইপারকে দেখতে পায়। তবে স্নাইপার সে কী করে চালাবে তার কিছুই বুঝতে পারছিল না, কারণ সে স্নাইপার চালাতে জানতো না। দেন এইখানে আমাদের আবারও কিছু অতীতের দৃশ্য দেখানো হয়, যেখানে জিএন পুলিশ স্টেশনে ছিল, আর পুলিশ অফিসার তাকে বলছিল যে ছেলেটির সাথে তুমি এমন কেন করেছো। মানে জিএন এখানে একটি ছেলেকে মেরেছিল, কারণ ছেলেটি লেডিস টয়লেটে ঢুকে পড়েছিল, আর এই নিয়ে পুলিশ তাকে কথা শোনাচ্ছিল। সে তখনই তার আঙ্কেল মানে জিনম্যানকে কল করে। ঠিক তখনই জিনম্যানের কলের জায়গায় সেখানে একজন পুলিশ অফিসার তাকে কল দিয়ে বলে যে তার আঙ্কেল আর বেঁচে নেই। তাকে শেষে দেখার জন্য সে যেন চলে আসে, যাতে সে এইখানে অবাক হয়ে যায়। পুলিশকে জিজ্ঞেস করলে পুলিশ বলে যে তার আঙ্কেল আত্মহত্যা করেছে, যাতে সে আরও বেশি অবাক হয়ে যায়, কারণ তার আঙ্কেল আত্মহত্যা করার মানুষই না। ঠিক তখনই আমরা অতীতের কিছু ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে আমরা জানতে পারি যে জিনম্যান আজ থেকে কিছুদিন আগেই তার ঘরের প্রোটেকশনের জন্য গ্রিল এবং বিভিন্ন জায়গাটিকে খুব শক্ত করে ডেকোরেট করছিল। আর এই বিষয়টি যখন জিনম্যানকে জিজ্ঞেস করে, জিনম্যান বলে যে সবসময় সব পরিস্থিতির জন্য তোমাকে প্রস্তুত থাকতে হবে। সে এখানে একটি বুলেট প্রুফ আলমারিও রেখে দেয়। ঠিক তখনই জিএন তাকে বলতে থাকে যে আমি যে কোম্পানি তাকে চাকরি করতাম, সে কোম্পানির বস কিছুদিন আগেই অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। যাতে এখানে জিনম্যান তাকে বলে যে হ্যাঁ, কিন্তু ওর হাত পা তো আমিই ভেঙেছিলাম। জিএন তো এটা শুনে বেশ অবাক হয়ে যায়, কারণ তার আঙ্কেল এসব বিষয় কী করেই জানলো। ঠিক তখনই জিনম্যান এখানে তার আইডি কার্ডটি নেয় এবং তাকে বলে যে সবসময় তোমার আইডি কার্ডের নাম্বারটি মনে রাখবে, এটি তোমার অনেক কাজে লাগতে পারে। এরপরে সিন শিফট হয় এবং আমরা আবারও প্রেজেন্টে চলে আসি, যেখানে আমরা জিএনকে দেখতে পাই যে কিনা তার আঙ্কেলের লাশ দেখে প্রচুর পরিমাণে কাঁদছিল। পুলিশ তখন তাকে বলে যে তোমার আঙ্কেল আত্মহত্যা করেছে, এবং আমরা পুরো বাড়িটি চেক করেছি। সাথে পোস্টমর্টেমের রিপোর্ট বলে যে তোমার আঙ্কেল আত্মহত্যাই করেছে। তো সাথে আমরা এটাও জানতে পারি যে তার আঙ্কেলের লাশ ওয়াশরুম থেকে পাওয়া গিয়েছিল। তারপরে আমরা জিএনকে দেখতে পাই যে কিনা তার আঙ্কেলের বডিতে একটি অদ্ভুত লেখা নোটিস করে, তবে ব্যাপারটি সে ইগনোর করে ফেলে। এরপরে আমরা জিনম্যানের ফিনারালের একটি আয়োজনের জন্য জিএনকে তৈরি হতে দেখি। জিএন মন খারাপ করে বাইরে বসেছিল। ঠিক তখনই এখানে আমরা জিএনের সামনে একটি ছেলেকে দেখতে পাই। ছেলেটির নাম হচ্ছে যোগী, যে কিনা তার ছোটবেলার খেলার সাথী ছিল। মানে ছোটবেলা থেকেই তারা দুজন একে অপরকে চিনত, ছোট থেকেই তারা দুইজন একসাথে বড় হয়েছিল। জিএন যোগীকে তার বাসায় নিয়ে যায়, আর যোগী তখন তাকে বলে যে তোমার আঙ্কেলের সাথে আমার সম্পর্ক অনেক ভালো ছিল, তোমার আঙ্কেলের শপে আমি কাজ করতাম, তোমার আঙ্কেল মিলিটারি থেকে আসার পর থেকেই আমার সাথে তার ভালো সম্পর্ক, কারণ আমি কম্পিউটারে বেশ ভালো জানি। কারণ এখানে জিএনের আঙ্কেল মানে জিনম্যান অনলাইনে বিজনেস করত, যা কিনা জিএন জানতো না যে সে কী বিষয়ের উপর বিজনেস করত। আর এই বিষয়টি সে কোনোদিন তার আঙ্কেলকে জিজ্ঞেসও করেনি। আর এদিকে যোগী জিএনকে বলে যে তুমি কি ওয়াশরুম পরিষ্কার করেছিলে। তখন এখানে জিএন মানা বলে। তখন যোগী বলে কোনো ব্যাপার না, আমি তোমার জন্য ওয়াশরুম পরিষ্কার করে নিব, তুমি আপাতত তোমার আঙ্কেলের ফিনারালে যাও, কারণ ওয়াশরুমেই তো জিনম্যানের লাশ পাওয়া গিয়েছিল। যাই হোক, এখানে যোগী তাকে আশ্বস্ত করে সেখান থেকে জিএনকে চলে যেতে বলে। তারপরে জিএন তার আঙ্কেলের ফিনারালে যায় এবং সেখানে সে প্রচুর পরিমাণে কাঁদতে শুরু করে দেয়। আর এদিকে আমরা যোগীকে দেখতে পাই যে কিনা ওয়াশরুম পরিষ্কার করার সময় একটি ফোন পায়।
এই ফোনটি তো দেখে সে বেশ অবাক হয়ে যায়, কারণ জিনম্যান তো এরকম ফোন কোনো সময় ইউজই করতো না। বুঝতেই পারছেন ড্রামাটি কিন্তু বেশ পরিমাণে ইন্টারেস্টিং এবং মিস্টিরিয়াস হতে চলেছে। আর এদিকে জিএন ঘরে ফিরে আসে এবং ঘরে ফিরে এসেই তার সবসময় তার আঙ্কেলের স্মৃতিগুলো মনে পড়তে শুরু করে দেয়। তার হ্যালুসিনেশন হতে শুরু করে, যাতে সে এখানে প্রচুর পরিমাণে কান্না করছিল, কারণ সে তার আঙ্কেলকে অনেক মিস করছিল। যোগী তখন তার এই অবস্থা দেখে তাকে তার মাথার উপরে মাথা রাখতে বলে। এরপরে সে তাকে সেই ফোনটি দেয়, যে ফোনটি সে ওয়াশরুম থেকে পেয়েছিল। তখন এখানে জিএনও বলে যে তার আঙ্কেল তো এরকম ফোন কোনোদিন ইউজও করেনি। তারপরে সে যখন ফোনটি খুলে তখন সে দেখতে পারে সেখানে লেখা ছিল টাকা ট্রান্সফার হয়ে গেছে, এবার তুমি তোমার কাজটি করে ফেলো। এবার তারা দুইজন তো অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ এখানে টাকার অ্যামাউন্ট পুরো ম্যাক্সিমাম $80.7 মিলিয়ন ছিল, যা কিনা অনেক বেশি। আর এর আঙ্কেল কিন্তু এত টাকা ইনকামের মানুষ না। এরপরে যোগী যেহেতু কম্পিউটার খুব ভালো জানতো, তাই সেইখানে তার আঙ্কেলের ল্যাপটপে একটি ওয়েবসাইট হ্যাক করে ফেলে। আর এই ওয়েবসাইটটির নাম সেই নাম যেই নামটি সে তার আঙ্কেলের বডিতে দেখেছিল। তারপরে তো সেইখানে প্রচুর অবাক হয়ে যায় যখন যোগী এখানে ওয়েবসাইট হ্যাক করে দেখতে পারে যে ভাই এখানে তো অনেক পরিমাণে বন্দুক এবং বিভিন্ন জিনিসগুলার সেল তার আঙ্কেল করত। ঠিক তখন এখানে একটি মেসেজ আসে, যেই মেসেজে লেখা ছিল তুমি কি তোমার কাজটি করেছো, যেখানে তারা রিপ্লাই দেয় যে আমার আঙ্কেল মারা গেছে এবং আমরাই এখন বর্তমানে ওয়েবসাইটটি চালাচ্ছি। যাতে এখানে সেই লোকটি রিপ্লাই করে কি জিনম্যান মারা গেছে, জিনম্যান মারা গেলে আমি তোমাদের কাউকে ছাড়বো না। মেসেজটি পড়ার সাথে সাথে এখানে জিএন এবং যোগী দুইজনই প্রচুর ভয় পেয়ে যায়। ঠিক তখনই তাদের বাসায় একজন নক করে, আর এই নকটি আর কেউ নয়, একটি মহিলা করে, যে কিনা এখানে তাকে জিনম্যানের চাইনিজ টিচার বলে দাবি করছিল। আর এই মহিলাটির নাম ছিল সোমিন। তো এখানে সে সোমিনকে বলে যে আমার আঙ্কেল এখন বাসায় নেই, আমার আঙ্কেল যখন বাসায় আসবে তখন আমি আপনাকে খবর দিব। সোমিন তাও ঘরের ভিতর ঢোকার জন্য চেষ্টা করেই যাচ্ছিল। ঠিক তখন এখানে ঠিক সেই ওয়েবসাইট থেকে মেসেজ আসে, যে যেখানে লেখা ছিল আমি তোমার বাসার পাশে এবং আমি তোমাকে মেরে ফেলবো। এরপরে আমরা অতীতের কিছু ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে আমরা জিনম্যানকে দেখতে পাই যে কিনা প্রায় বিগত 8 বছর পরে তার বাড়িতে ফিরেছিল। ঠিক তখনই এখানে জিএনকেও দেখতে পাই, যে কিনা বেশ ছোট ছিল। জিনম্যান তাকে বলে তুমি কি আমাকে চিনছো, আমি তোমার চাচা লাগি, যার নাম হচ্ছে জিনম্যান। তার ঠিক কিছুদিন পরে তার দাদি মারা যায়। ঠিক তখন এখানে জিনম্যান তার ভাইকে বলে যে আমার মনে হচ্ছে না যে মায়ের মৃত্যু স্বাভাবিক। তখন এখানে তার ভাইও বলে যে আমারও মনে হচ্ছে যে মায়ের মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু না। এরপরে জিনম্যানের ভাবি এখানে জিএনকে ধরিয়ে তাকে বলে যে আমরা এখানে ফিনারেলের কিছু কাজ শেষ করব, তুমি ততক্ষণ জিএনকে তোমার সাথে নিয়ে যাও। এরপরে জিনম্যান যাওয়ার সাথে সাথে এখানে জিনম্যানের বন্ধু বলে একজন লোক তাদের কাছে যায়। এরপরে আমরা জিএন এবং জিনম্যানকে দেখতে পাই। জিএন তাকে জিজ্ঞাসা করছিল যে তাদের কি আর কোনোদিন ফিরে আসবে না। জিনম্যান বলছিল যে একবার যে পৃথিবী থেকে চলে যায় সে আর কোনোদিনই ফিরে আসে না, আর তোমার এই বিষয়ে মন খারাপ করার কোনো প্রয়োজনও নেই। ঠিক তখনই তার একটি কল আসে এবং কলটি শোনার সাথে সাথে সে জিএনকে বলে যায় যে আমি চলে যাচ্ছি, তবে তোমাকে দেখার জন্য আমার একটি ফ্রেন্ড আসবে, তবে তুমি তাকে ধাঁধা জিজ্ঞেস করে নিও। তো এখানে জিএন বলে যে ওই ধাঁধা না, যা তুমি আমাকে শিখিয়েছিলে যে ঘোড়া খেলায় কোন বল ব্যবহৃত করা হয়, উত্তর হচ্ছে টেনিস বল। যাতে এখানে জিনম্যান তাকে দেখে মুচকি হেসে সেখান থেকে চলে যায়। তারপরে এখানে একজন লোক দরজায় নক করে। সে যখনই সেই ধাঁধা জিজ্ঞেস করে, লোকটি তো ধাঁধার উত্তর দেয়ই না, বরং দরজা ভেঙে ঘরের ভিতর ঢুকে যায়। ঠিক তখনই এখানে একজন লোক আসে এবং এই লোকটিকে বাইরে বের করে দেয়। এর লোকটি তখন জিএনের কাছে যায় এবং জিনম্যানের দেওয়া সেই ধাঁধার উত্তরটি দিয়ে বলে যে ঘোড়ার খেলা টেনিস বল ব্যবহৃত হয়, আর আমি হলাম জিনম্যানের বন্ধু, তুমি যাও আর তোমার রুমে লুকিয়ে পড়ো। জিএনও ভয় পেয়ে তার রুমে লুকিয়ে পড়ে। তবে এই লোকটির কাছে জিনম্যানের সেই বন্ধুটি মারা যায় এবং জিনম্যানের সেই বন্ধু মারা যাওয়ার সাথে সাথে লোকটি উপরে চলে আসে এবং জিএনকে উপর থেকে নিচে ফেলে দেয়। ভাগ্যক্রমে জিএন এখানে সোফার প্রমের উপর পড়ে যায়, যাতে তার কোনো ক্ষতি হয় না এবং সেখান থেকে সে পালিয়ে যাচ্ছিল। ঠিক তখনই তার একটি গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়। এরপরে তাকে হসপিটালে অ্যাডমিট করা হয়। হঠাৎই জিএন এখানে সেখান থেকে পালিয়ে যায়, কারণ সেই লোকটি তার পিছনে পড়ে গিয়েছিল। এরপরে সে মর্গে ঢুকে যায় এবং মর্গে একটি লাশের পাশে সে শুয়ে পড়ে। আর লাশটি আর কারণ না, লাশটি তার নিজের মায়ের, মানে তার নিজের মা মারা গিয়েছিল। ঠিক তখনই সেই লোকটি তাকে শ্যুট করতেই যাবে, ঠিক তখনই আমাদের জিনম্যান সেখানে চলে আসে এবং এই লোকটিকে মেরে ফেলে। এরপরে জিনম্যান জিএনকে তার কাঁধে তুলে নেয়। এখানে আমরা জানতে পারি যে জিএনের মা বাবা দুইজনই মারা গিয়েছিল। তো এরপর থেকে জিএনের সমস্ত দায়িত্ব জিনম্যান নিজের কাঁধে তুলে নেয়
জিনম্যান তার জন্য একটি বাসা নেয়, তবে বাসা সে ঢোকার সময় জিয়েন পড়ে যায়। জিনম্যান তখন তাকে তুলতে আসে না। জিনম্যান এখানে প্রথম তার সাথে খুবই রুডলি ব্যবহার করতে শুরু করে দেয়। সে তাকে স্কুলেও অ্যাডমিট করে, তবে স্কুলের সকল ছেলেমেয়েদের কাছে সে বেশ অবহেলিত ছিল। তাকে সকলেই ট্রোল করত। ব্যাপারটি এখানে প্রিন্সিপালও তাকে জানায়, তবে সে এখানে কোনো রিঅ্যাক্ট করে না। একদিন প্রচুর বৃষ্টি পড়ছিল, যাতে এখানে সকলেরই গার্জিয়ান তাদেরকে ছাতা নিয়ে নিতে আসে, শুধুমাত্র জিনম্যান বাদে। জিয়েন এখানে হেঁটে হেঁটেই জিনম্যানের গাড়ির সামনে দাঁড়ায়। জিনম্যান তাকে গাড়িতে উঠতে বললে জিয়েন এখানে তাকে রাগ দেখায়, কারণ জিয়েন তো তাকে ছাতা নিয়ে উপরে নিতে আসেনি। যাতে এখানে জিনম্যানও তার রাগের জবাবে তাকে রাগ দেখিয়ে সেখান থেকে তার ট্রাকটি নিয়ে চলে যায়, যাতে জিয়েনকে তো হেঁটে হেঁটেই তার বাসায় পর্যন্ত পৌঁছাতে হয়। তো এইভাবেই তাদের দূরত্ব বাড়তে থাকে। জিয়েনের যখন কোনো কিছু প্রয়োজন হয় তখন সেইখানে ফ্রিজের সামনে নোট করে রেখে দিত, যাতে জিনম্যানও এখানে সেই নোটের পাশে টাকা রেখে চলে যেত। আর এভাবে জিনম্যানের সম্পর্ক বাড়তে চলছিল। ঠিক তখনই একদিন জিয়েনকে কতগুলো ছেলে একটি জায়গার মধ্যে লক করে রেখে দেয়। জিয়েন জোরে জোরে জিনম্যানকে ডাকছিল। ঠিক তখন এখানে জিনম্যানকে দেখতে পাই, যে কিনা দরজা খুলে জিয়েনকে উদ্ধার করে। জিয়েন জড়িয়ে ধরে এবং তাকে ধরে সে কাঁদতে থাকে। তো সেদিন রাতে জিনম্যান এবং জিয়েন দুইজনে একসাথে খেতে বসে। তো এখানে প্রথমবার জিনম্যান জিয়েনের প্রশংসা করে এবং জিয়েনও জিনম্যানের প্রশংসা করে, যাতে এখানে জিনম্যান তাকে দেখে স্মাইল করতে শুরু করে দেয়। এরপরে আমরা বর্তমান সময় ফিরে আসি, যেখানে কিনা সোমিন তাকে বলছিল যে তোমার আঙ্কেল তোমার বিষয়ে আমাকে সব কিছু বলেছে। যখন এখানে জিয়েন বলে এমন তো কিছু হতে পারেই না, জিনম্যান কখনো আমার সম্পর্কে তোমাকে কিছু বলবে না। এরপরে সে বলে আমার আঙ্কেল যখন আসবে তখন আমি তোমাকে নক করব, যাতে এখানে সোমিনও চলে যায়। যোগী এখানে জিয়েনকে ডাক দেয় এবং বলে যে আমি সফলভাবে তোমার আঙ্কেলের পুরো ওয়েবসাইটটি হ্যাক করতে সক্ষম হয়েছি। ওয়েবসাইটটির নাম হচ্ছে ম্যাটার হেল্প। তো এখানে তুমি ডিফারেন্ট আইটেমের সমস্ত কিছুই কিনতে পারবে। তো এখানে আইটেম অনুযায়ী বিভিন্ন কোড হিসেবে ডিফারেন্ট করা ছিল, মানে তুমি যে আইটেম কিনবে না কেন সেটা একটা কোড থাকবে। এই ওয়েবসাইটটি মূলত 4টি কোডে রয়েছে। যারা লোকেদের মারতো তাদেরকে রেড কোড দেওয়া হয়েছে, যেমন সিরিয়াল কিলার। মানুষকে মারার জন্য যা যা কিছু প্রয়োজন তা তারা এখান থেকে কিনতে পারত, আর এই কেনা বেচার জন্যই তারা রেড কোড ব্যবহার করত। এর পরেরটি হচ্ছে পার্পেল কোড। এই কোডটি ছিল গোয়েন্দাদের জন্য, মানে যারা ইনফরমেশন কেনা বেচা করতো তাদের জন্যই কোডটি ছিল। পরের কোডটি ছিল ইয়েলো কোড, যেই কোডে মানুষকে মারার পরে ক্লিনিংয়ে বিভিন্ন সোডা ড্রাগস টাইপের জিনিস ব্যবহার করা হয়, সেগুলো তারা ইয়েলো কোডের মাধ্যমে কিনতে পারত। আর লাস্ট কোডটি ছিল গ্রিন কোড। গ্রিন কোডের কাজ হচ্ছে যে উপরে 4টি কোডকে প্রোটেক্ট করা, মানে 4টি কোডের কেউ যদি নিয়ম ভাঙে, গ্রিন কোডে যারা আছে তাদেরকে নিজের জীবন দিয়ে হলেও এদেরকে উপযুক্ত শিক্ষা দিতে হবে। আর এই গ্রিন কোডে 2জন ব্যক্তির নাম ছিল, যে 2জন ব্যক্তি আর কেউ নয়, একজন ছিল তার আঙ্কেল এবং আরেকজন ছিল সে। তো এখানে এই ওয়েবসাইটটির মালিক যেহেতু জিনম্যান, তাই জিনম্যানের মৃত্যুর সাথে সাথে জিয়েনকে পুরো ওয়েবসাইটটির মালিক করে দেওয়া হয়েছিল। ঠিক তখনই তারা একটি আওয়াজে ঘর থেকে বের হয়ে আসে। এখানে ড্রোন দিয়ে কেউ একজন তাদের ঘরের দেওয়াল ভেঙে ফেলেছিল। তারা 2জন বেশ ভয় পেয়ে যায় এবং তারা 2জন লুকিয়ে পড়ে যে যার নিজের মতো। যোগী জিনম্যানের দেওয়া সেই বুলেট প্রুফ আলমারিতে লুকিয়ে পড়ে, তবে এত পরিমাণে গুলিবর্ষণ হচ্ছিল যে সেই বুলেট প্রুফ আলমারিটিও টিকতে পারছিল না। আর এদিকে ড্রোনটি যখন ঘরের ভিতর ঢুকে জিয়েন এখানে ড্রোনটিকে ভেঙে ফেলে। এরপরে আমরা কিছু লোকজনকে দেখতে পাই যারা কিনা এখানে পার্টি করছিল। এখানে আমরা একজন লোককে দেখতে পাই যে কিনা ছিল তাদের বস। লোকটি এখানে তাদের সকলকে তাদের বন্দুক নিতে বলে এবং বলে যে যেই জিনম্যানের ভাতিজি জিয়েনকে মেরে ফেলতে পারবে তাদেরকে আমি পুরো প্রমোশন বাড়িয়ে দেব, সাথে অনেকগুলো টাকা উপহার দিব। এখানে সিওন নামে একজন লোক তাদেরকে এই কাজ করার জন্য উৎসাহিত করছিল, মানে মোটিভেশন দিচ্ছিল। এরপরে আমরা অতীতের কিছু ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে কিনা জিনম্যান তার ঘর ডেকোরেট করছিল যাতে সে জিয়েনকে একটি পাহাড়ি এলাকায় পাঠিয়ে দেয়। এখানে জিনম্যানের অবস্থা খারাপ হয়ে যায়, আর এই জায়গায় যেহেতু নেটওয়ার্ক ছিল না, তাই সে জিয়েনকে বলে যে এখান থেকে 90 কিলোমিটার দূরে একটি জায়গা রয়েছে, আর এই জায়গায় সে জিয়েনকে পাঠাতে চায়। জিয়েনও এখানে তার আঙ্কেলের এত করুণ অবস্থা দেখে সেখানে যেতে রাজি হয়ে যায়। জিয়েন সেখান থেকে যাওয়ার সাথে সাথে আমরা জিনম্যানকে দেখতে পাই যে কিনা একজনকে কল করে কথা বলছিল।
তার মানে এখানে নেটওয়ার্ক তো শুধু তার বাহানা ছিল জিএনকে এখান থেকে দূরে সরাতে। তার মানে জিনম্যান এখানে অন্য কিছু করতে এসেছিল। যাই হোক, জিএন যখন জিনম্যানের দেওয়া সেই লোকেশনে পৌঁছায় তখন সে এখানে কিছু জঙ্গলি কুকুরকে দেখতে পায়। সে বেশ ভয় পেয়ে যায়। তো সে নিজেকে প্রোটেক্ট করার অনেক চেষ্টা করছিল, তবে সে বারবারই ব্যর্থ হচ্ছিল। ঠিক তখনই পিছন দিক দিয়ে আমরা জিনম্যানকে দেখতে পাই যে কিনা সেই জঙ্গলি কুকুরদের সেখান থেকে তাড়িয়ে দেয়। তার মানে এই কাজটি জিনম্যান পরিকল্পনাভাবে করেছিল যাতে সে জিএনকে স্ট্রঙ্গাল তৈরি করতে পারে এবং তার কাজটিও সে হাসিল করে নিতে পারে। তো আমরা আগেই জেনেছি যে জিনম্যান কীরকম টাইপের কাজ করত। তাই জিনম্যান ও তার ভাতিজির দুইজনেরই সেফটির অনেক প্রয়োজন ছিল। তাই জিনম্যান এখানে জিএনকে বন্দুক চালানোর সকল কৌশল শিখিয়ে দেয়, সাথে সে তাকে প্রতিদিন বন্দুক চালানোর প্রশিক্ষণও দিত। এরপরে আমরা আবারও বর্তমান সিনে ফিরে আসি, যেখানে আমরা সমিনকে দেখতে পাই যে কিনা তাদের ঘরে থাকা সেই ড্রোনটি ব্লাস্ট করে ফাটিয়ে দেয় এবং সাথে সে যোগীকেও ধরে ফেলে। তো যোগীকে ধরে ফেলার সাথে সাথে সে তাকে একটি ইঞ্জেকশন পুশ করে। জিএন এখানে তাকে শত্রু মনে করে তার সাথে ফাইটিং করতে শুরু করে দেয়। তবে এখানে সমিন তাকে খুব শীঘ্রই হ্যান্ডেল করে ফেলে এবং সমিন তাকে বলে যে তুমি কি পাগল নাকি, আমি তোমার পক্ষে, তুমি আমার সাথে কেনই বা ঝগড়া করছো। তো এরপরে আমরা সিয়নকে দেখতে পাই যে কিনা তাদের দুজনের উপর শ্যুট করার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিল। বিষয়টি তারা দুজন বুঝতে পেরে তারা দুইজনই একে অপর থেকে দূরে চলে যায়। সমিন এখানে তার বন্দুকটি লোড করে নেয় যাতে সে এখানে শ্যুট করতে পারবে সিয়নকে। তো আমরা বুঝতে পারি যে সিয়ন আগের থেকেই সমিনকে চিনতো এবং সমিনও আগের থেকে সিয়নকে চিনতো। তো আমরা শুরুতে যে সিন দেখেছিলাম সেই সিনই আমাদের এখানে আবারও রিভার্স হয়। তো সেই সিন অনুযায়ী এখানে জিএন তো স্ন্যাপ বাঁচাতে জানতো না। তো এইদিকে সমিন তাকে বলে যে তুমি শুধুমাত্র বুলেট এতে ভরে দাও। এরপরে আমরা সিয়নকে দেখতে পাই যে কিনা তাদের দুইজনকে শ্যুট করার জন্য তৈরি হয়ে গিয়েছিল। এদিকে আমরা সমিনকে দেখতে পাই যে কিনা এখানে লোকজনকে শ্যুট করছিল এবং এখানে জিএনকে বলছিল যে তুমি এখানে যোগীকে নিয়ে তোমার আঙ্কেলের দেওয়া সেই জায়গাটিতে পৌঁছে যাও। মানে তারা এখানে তার আঙ্কেলের বেসমেন্টে সেই লুকানো শপের কথা বলছিল। সমিন এখানে সিয়নকে স্নাইপারের এক শুটেই মেরে ফেলে। এরপরে তারা তাদের বেসমেন্টে চলে যায়। সেখানে তাদের কোড চাচ্ছিল, তবে কোডটি কী ছিল তা তারা কেউ জানতো না। তখনই এইখানে জিএনের মনে পড়ে তার আঙ্কেল তাকে বলেছিল সবসময় তার আইডি কার্ডের নাম্বারটি মনে রাখতে। তখনই সে বুঝে যায় যে তার আইডি কার্ডের নাম্বারটি এখানে ডায়াল করে দিই। সাথে সাথে সেই জায়গাটি খুলে যায় এবং তারা তাদের আঙ্কেলের লুকানো সেই দোকানে চলে যায়, যেখানে তারা এগুলো দেখে প্রচুর পরিমাণে অবাক হয়ে যায়। আসার সাথে সাথে এখানে ব্রাথার নামে একজন ছেলে তাদের দুইজনকে আটক করে ফেলে। ব্রাথার এখানে তাদেরকে বন্দুকের ভয় দেখায়। ঠিক তখনই এখানে পিছনের দরজা দিয়ে আরও অনেক লোকজন আসতে শুরু করে দেয়। এরপরে আমরা অতীতের কিছু ফ্ল্যাশব্যাক জানতে পারি, যেখানে তাকে জিজ্ঞেস করা হচ্ছিল যে সে কি ডিফেন্ডারকে মারতে দেখেছে নাকি। এখানে একজন লোক তাকে দেখে স্মাইল করছিল। এরপরে আমরা তার মায়ের সেই ফিনরালের মোমেন্টই দেখতে পাই, যেখানে সে জিএংয়ের সাথে বসেছিল এবং তার কল আসে, যেখানে একজন তাকে ফোন দিয়ে বলছিল যে তোমার মায়ের খুন হয়েছে এবং তোমার ভাবি এবং তোমার ভাইয়ের জীবন বিপন্ন রয়েছে, তুমি তাড়াতাড়ি যাও, তা না হলে তারা মারা যাবে। যেটি শোনার সাথে সাথে সে জিএনকে সেখান থেকে রেখে যায়। তবে যাওয়ার সময় সে তার বন্ধুকে কল করে দেয় এবং বলে যে জিএন ঘরে একা রয়েছে এবং তুমি তাড়াতাড়ি জিএনের কাছে গিয়ে পৌঁছাও। মানে জিনম্যান বাইরে থেকে যতটা শক্ত দেখাতো ঠিক ততটাই সে ভিতর থেকে নরম ছিল। জিমেন এখানে তার ভাই ভাবির উদ্দেশ্যে রওনা দেয়। ঠিক তখনই তাকে রাস্তায় একজন বুড়ি মহিলার রাস্তায় তাকে হেল্প চায়। ঠিক তখনই সে যখন তাকে হেল্প দিবে একটি গাড়ির সাথে তার অ্যাক্সিডেন্ট হয়, আর এই গাড়ি থেকে কতগুলো লোক এসে তাকে আটক করে ফেলে। এরপরে আমরা আবারও বর্তমান সিনে ফিরে আসি, যেখানে সমিন এখানে থাকা সকল লোকদেরকে মারছিল। এরপরে জিএন ব্রাথারকে আটক করে ফেলে। যাই হোক, এরপরে আমরা আবারও কিছু অতীতের ফ্ল্যাশব্যাক জানতে পারি, যেখানে আমরা জানতে পারি যে জিএনের সাথে একটি ছেলের সম্পর্ক ছিল। তবে সম্পর্কের কথাটি সে তার আঙ্কেলকে জানায়নি। আর এই সম্পর্কের কথা যখন তার আঙ্কেল জানতে পারে তখন তার আঙ্কেল তো ছেলের উপর পুরোপুরি রেগে যায় এবং তাকে অনেক কথা বলতে শুরু করে দেয়। জিএনের আঙ্কেলের এত কড়া রূপ দেখে ছেলেটি তো ভয়ে আর সেখানে আসেই না কোনো দিন। সাথে সে জিএনের সাথেও ব্রেকআপ করে ফেলে। জিএন একটি কফি শপে পার্ট টাইম জব করতো, যেখানে তার বন্ধু বান্ধবের সাথে সে দেখা করতো। তবে সে বেশিক্ষণ কথা বলতে পারতো না, কারণ তার আঙ্কেল এগুলোর পারমিশন তাকে দেয়নি। সে তখন তার আঙ্কেলের কাছে গিয়ে বলে যে আমি বাসায় নয়, আমি বরং একটা জেলে থাকি,
আমি কারোর সাথে ডেট করতে পারি না কিংবা আমি আমার বন্ধু বান্ধবের সাথেও কথা বলতে পারি না। ঠিক তখনই তার আঙ্কেল বলে যে আমি তোমার সব কথাই মানব যদি তুমি আমার মুখের মধ্যে একটি পাঞ্চ কিংবা একটি কিল মারতে পারো। ঠিক তখনই এখানে জিএন তার আঙ্কেলকে মারতে যায়, তখন তার আঙ্কেল বারবার তার হাতটি ধরে ফেলে, যাতে জিএনের মন তো পুরোপুরি খারাপ হয়ে যায়, কারণ সে স্বাধীনতা চাচ্ছিল তবে সে সেটি পাচ্ছিল না। এরপরে আমরা জিনম্যানের সেই বেসমেন্ট দেখতে পাই যেখানে সে নতুন দোকান খুলেছিল। জিএন এখানে নতুন দোকানের উপলক্ষে কাজ করতে এসেছিল। সে এখানেও তার আঙ্কেলকে মারার অনেক চেষ্টা করে, তবে তার আঙ্কেল বারবারই তার হাত থেকে পালিয়ে যাচ্ছিল। তো এবার তাকে সিল নামে একজন লোক ধরে ফেলে, আর এই লোকটি হচ্ছে তার আঙ্কেলের অনেক ভালো ফ্রেন্ড। তো তার সাথেও সে এখন ঝগড়া করতে শুরু করে দেয়। তারপরে এখানে জিনম্যানের আদেশে সিল তাকে অজ্ঞান করে দেয়। যখনই তার জ্ঞান ফিরে তখন তো সে তার আঙ্কেলের উপর রেগে যায় এবং বলে তুমি আমাকে কেন অজ্ঞান করেছো। এরপরে সে সিলের দোকানে যায়। তাকে সে রিকোয়েস্ট করতে থাকে যে সে যেন তাকে ফাইটিং শেখায়, কারণ ফাইটিং শিখলে সে তার আঙ্কেলকে মারতে পারবে। তখন এখানে সিল তাকে বলে আমি তো তোমাকে শেখাতে পারি, তবে তুমি কোনো সময় তোমার আঙ্কেলকে টাচ পর্যন্ত করতে পারবে না, তুমি জানো না তোমার আঙ্কেল কী জিনিস। যাই হোক, তারপরে সে তাকে অনেক রিকোয়েস্ট করে, যার জন্য এখানে সিলও তাকে প্রতিদিন তার কাজ শেষে প্র্যাকটিস করাতো। তার কিছুদিন পরে তার সেই বান্ধবীকে কিছু লোকজন ডিস্টার্ব করছিল। ঠিক তখনই এখানে সে চলে আসে এবং এই লোকজনের সাথে ফাইটিং করতে শুরু করে দেয়। তো এখানে একজন তাকে ছুরির ভয় দেখাচ্ছিল। ঠিক তখনই এখানে তার আঙ্কেল চলে আসে এবং এই লোকটিকে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপরে আমরা জিনম্যানকে দেখতে পাই, যে কিনা জিএনকে বলছিল যে সব বিষয় তোমাকে নাক গলাতে কে বলেছিল, এখন যদি একটা বিপদ হতো তখন তোমাকে কে সামলাতো। তো তারপরে আমরা আবারও বর্তমান সিনে ফিরে আসি, যেখানে আমরা জিএনকে দেখতে পাই যে কিনা এখানে ব্রাথারকে প্রচুর মারপিট করছিল এবং তার কাছ থেকে সত্যি জানতে চাচ্ছিল। জিএন এখন থেকে যে যে জায়গায় গিয়েছিল সেই সব জায়গার সিসিটিভি ফুটেজ ব্রাথার নিজের কাছে নিয়ে রেখেছিল, যাতে তো এখানে জিএং এর মাথা আরও বেশি গরম হয়ে যায়। তখন এখানে ব্রাথার তাকে কিছু বলতে যাবে, ঠিক তখনই যোগী তার মাথার উপর কাপড় দিয়ে এবং তার মুখের মধ্যে একটি কাগজ ঢুকিয়ে বলে যে ওর আর কিছু তোমার শোনা লাগবে না। যোগী বাইরে চলে যায় এবং জিএংকে বলে যায় যে আমি বাইরে ইনফরমেশন খুঁজতে যাচ্ছি। আর এইদিকে ব্রাথারও একটি বাহানা নিয়ে বাইরে চলে যায়। ব্রাথার যোগীকে পিছন দিক দিয়ে মারতে গেলে এখানে জিএং এসে তাকে সুপার কিক মারে, তবে এর জন্য সে নিচে পড়ে যায়। ব্রাথার এই সুযোগে তাকে সেখানে লক করে দেয়। এরপরে সে সেখানে যোগীকেও ধরে ফেলে। তারপরে ব্রাথার এখানে জিএংকে বলে যে আমি হচ্ছি তোমার শুভাকাঙ্ক্ষী। জিনম্যান যেহেতু আর নেই তাই জিনম্যানের জায়গা এখন সম্পূর্ণ তোমার, আর আমি তোমার জন্য যে কোনো কিছু করতে পারি। এরপরে সে জিনম্যানের সাথে তার সমস্ত কন্ট্যাক্টই দেখায় এবং তাকে বলে যে তুমি সাইন করে দাও যাতে আমি তোমার হয়ে কাজ করতে পারি। এরপরে এখানে জিএংও সাইন করে দেয় যাতে এখানে ব্রাথার জিএনকে মুক্ত করে দেয়। এরপরে জিএং যোগীকেও উদ্ধার করে দেয়। ব্রাথার এখানে জিএংকে বারবার বলছিল যে যোগী হচ্ছে আমাদের শত্রু। জিএং এখানে বলছিল যে আমি যদি তোমাদের শত্রু হতাম তাহলে আমি কেন তোমাদের সাথে মৃত্যুর খেলায় নামতাম। ব্রাথার তখন জিএংকে বললে যে তোমার যদি বিশ্বাস না হয় তাহলে তুমি কম্পিউটারের 105 ফোল্ডারটি ওপেন করো, যেখানে জিনম্যান যোগীর সমস্ত সিক্রেট রেখে দিয়েছিল। ব্রাথার এখানে জিএংকে সে ফোল্ডারটি ওপেন করতে বলছিল, তবে এইখানে যোগী তাকে ভয় দেখাচ্ছিল এবং বলছিল যে ফাইলটি ওপেন করো না, ফাইলটি ওপেন করলে আমরা সকলেই এখানে মারা যাব। তো এবার এখানে জিএং কিছুই বুঝতে পারছিল না যে সে কাকে বিশ্বাস করবে, যোগীকে নাকি ব্রাথারকে। ঠিক তখনই এখানে জিএং এর জিনম্যানের কথা মনে পড়ে যায়। জিনম্যান তাকে একবার বলেছিল তুমি যাই করো না কেন পরের ফেসারতটা কিন্তু তোমাকেই দিতে হবে, তো যা করবে সব ভেবেচিন্তেই করবে। তো এখানে জিএং আর কোনো রিস্ক নিতে চায় না। সে ব্রাথারকে বলে যে তুমি যোগীকে ছেড়ে দাও এবং বাইরে থেকে বুলেট নিয়ে আসো, কারণ এখানে তাদের বুলেটের শর্ট পড়ে গিয়েছিল। তো ব্রাথার এখানে ভয়ে ভয়ে সেখান থেকে চলে যায়। ব্রাথার বাইরে আসতে না আসতে সেখানে সমিন তাকে ধরে ফেলে এবং তাকে বলে অনেক বড় হয়ে গেছো, অনেক বছর পরে তোমার সাথে আমার দেখা হলো। ব্রাথারও এখানে আর কিছু বলতে পারে না। এরপরে জিএং যোগীকে উঠায় এবং যোগী তাকে জড়িয়ে ধরে।
তো এখানে যোগী অদ্ভুত আচরণ করতে শুরু করে এবং তাকে বলতে থাকে যে ছোটবেলায় যে ছেলেগুলো তোমাকে বুলি করেছে সেই বুলি করা ছেলেদের মধ্যে আমিও একজন ছিলাম। এরপরে যোগী তাকে একটি ইনজেকশন পুশ করে যাতে এখানে জিয়েং দুর্বল হয়ে যায়। তো আমরা আবার অতীতের সিনে ফিরে যাই, যেখানে আমরা দেখতে পারি যে যোগী এখানে জিংম্যানের কাছে কাজ করার জন্য এসেছিল। তারপরে আমরা আবারও বর্তমানে ফিরে আসি, যেখানে যোগী যার জন্য কাজ করছিল তাকে কল করে বলছিল যে হ্যাঁ আমি জিয়েংকে ধরে ফেলেছি এবং জিয়েংয়ের সাথে এখন আমি যা খুশি তাই করতে পারবো। এরপরে এখানে যোগী জিয়েংকে গান শ্যুট করে। জিং এখানে তাকে বারবার বলছিল যে তুমি যার জন্য কাজ করছো সে শুধু তোমাকে ব্যবহার করছে। তো এখানে যোগী রেগে গিয়ে বলে যে তুমি কি করে জানবে যে ওরা আমাকে ব্যবহার করছে। তারপরে এখানে যোগী তার অতীত জীবনের একটি গল্প শোনায়, যেখানে যোগী ও তার বন্ধু দুইজনই হ্যাকার ছিল। তারা এখানে মাটার হেল্প মানে তার আঙ্কেলের ওয়েবসাইটটি হ্যাক করা নিয়ে কথা বলছিল। ঠিক তখনই তারা যখন বাসায় চলে যায় আমরা একজন লোককে দেখতে পাই যে কিনা তাদের দুইজনকে ধরে ফেলে এবং দুইজনকেই বলে যে এই ওয়েবসাইটটি যে আগে হ্যাক করতে পারবে তাকেই আমি ছেড়ে দিব। তো যোগী ও তার বন্ধুর মধ্যে যোগী তো ওয়েবসাইটটি খুব সহজেই হ্যাক করে ফেলে, তবে যোগীর বন্ধু সহজে হ্যাক করতে পারে না। সে বারবারই আটকে যাচ্ছিল যাতে এই লোকটি যোগীর সামনে তার বন্ধুকে মেরে ফেলে। এবার এখানে সেই লোকটি জিনম্যান এবং জিয়েংয়ের ছবি তাকে দেখায়। এর পরের দিন যোগী জিনম্যানের সেখানে কাজ করতে যায় এবং সেখানে একটি পেনের মাধ্যমে সমস্ত কিছু রেকর্ড করে সেই লোকটিকে পাঠাচ্ছিল, তবে বিষয়টি জিনম্যান দেখেও না দেখার ভান করে। পরের দিন সে যখন জিনম্যানের ঘরে যায় জিনম্যান তাকে দেখে ফেলে, তবে জিনম্যান তাকে কোনো সন্দেহ করে না, বরং তাকে তার কম্পিউটার ঠিক করতে বলে, কারণ জিনম্যানের কম্পিউটার নষ্ট হয়ে গিয়েছিল, যার জন্য সে যোগীকে কম্পিউটার দেখায়। আর আমরা আগেই বলেছি যোগী কিন্তু একজন কম্পিউটার এক্সপার্ট ছিল। তো যোগী এখানে একটি চিপের মাধ্যমে সেই কম্পিউটার থেকে কি যেন নিয়ে নেয়। এরপরে আমরা যোগীকে দেখতে পাই যে কিনা এখন পুরো কম্পিউটারটিকেই হ্যাক করে নিয়েছিল, মানে কম্পিউটার এখন যাই হোক না কেন সব কিছু যোগী দেখতে পারবে পাসওয়ার্ড সহ। তো যোগী এখানে মাটার হেল্প ওয়েবসাইটটিও হ্যাক করে রেখেছিল যেহেতু, তাই তার এই কাজটি করতে বেশি কোনো অসুবিধার সম্মুখীন হতে হয়নি। ঠিক তখনই আমরা দেখতে পাই যোগীর সামনে এখানে সেই লোকটি আসে এবং যোগীকে হাত তুলতে বলে। তো এখানে সে তার বসের সাথে তার কথা বলায়। তার বস এখানে তাকে বলছিল যে আমার এখন তোমার কোনো প্রয়োজন নেই। তখন যোগী বলে যে তুমি যদি আমাকে মেরে ফেলো তাহলে আমি মরার আগে কম্পিউটারের সমস্ত কিছু রিসেট করে দিব, যাতে তোমরা কিছুই জানতে পারবে না যে এখানে কী ঘটেছিল। এরপরে তার বস তাকে বলে আচ্ছা তাহলে তুমি বলো যে আমি কি করব। তখন এখানে যোগী একটি মাস্টার মাইন্ড প্ল্যান শোনায় তাকে। এরপরে আমরা আবারও বর্তমান সিনে ফিরে আসি, যেখানে যোগী তাকে বলে যে আচ্ছা আমি তোমাকে সে কম্পিউটার ফাইলটি ওপেন করেই দেখাই যে আসলে ভিতরে কি ছিল। তো এই ফাইলের ভিতরে আমরা দেখতে পাই যোগীকে জিংম্যান বেঁধে রেখেছিল। তো এখানে ফুল ভিডিও ছিল না, তাই যোগী এখানে তাকে ফুল ভিডিও দেখায়, যেখানে আমরা জিংম্যানকে দেখতে পাই যে কিনা সেদিন যোগীকে হাতে নাতে ধরে ফেলে এবং যোগীকে সেদিন প্রচুর মারতে শুরু করে দেয়। যোগী তাকে একটি ভয়েস রেকর্ড শোনায়, যেখানে জিয়েং বারবার বলছিল বাঁচাও আমাকে, না হলে ওরা আমাকে মেরে ফেলবে। যোগী তাকে বলছিল যে তোমার ভাতিজিকে বাঁচাতে হলে আমাকে ছেড়ে দাও। তো সে তাকে ছেড়ে দেয় এবং সেখানে সে তার বসের সাথে কথা বলে, সেখানে বলে যে টাকা ট্রান্সফার করে দাও, আমি আমার কাজটি করে ফেলবো আর তুমি আমার ভাতিজির কোনো ক্ষতিও করো না। তো সেই লোকটি তাকে বলেছিল যে তুমি তোমার ভাতিজিকে বাঁচাতে নিজেকে মেরে ফেলো, আর টাকা ট্রান্সফার হচ্ছে গিয়ে সেটা যোগীর টাকা, যে এতদিন এই কাজগুলো করেছে তার তো কিছু টাকার প্রাপ্তি ছিল, তো সেই টাকাটির কথাই সেইখানে বলছিল। এরপরে জিনম্যান ওয়াশরুমে যায় এবং সেখানে সে আত্মহত্যা করে ফেলে। যোগী এখানে দেখছিল এবং প্রচুর পরিমাণ হাসছিল। জিয়েং তো কথাগুলো শুনে প্রচুর পরিমাণ কাঁদছিল। তো এখানে যোগী তাকে বলে যে ভয়েসটি শুনবে। তো এই ভয়েসটি যখন সে শুনে তখন তো সে বলে যে ভয়েসটি তো আমার না। তখন যোগী বলে আরে এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি এআই এর কামাল, যার মাধ্যমে আমি তোমার ভয়েসকে নকল করেছি। এবার সে জিয়েং এর মাথায় গানটি শ্যুট করে। জিয়েং এখানে খুবই চালাকের সাথে তাকে টেবিল থেকে নিচে নামিয়ে ফেলে এবং তার সাথে মারপিট করে সেখান থেকে সে ফ্রি হয়ে নেয়। এরপরে সে তার আঙ্কেলের শপে লুকিয়ে যায়। জিয়েং এখানে একটি ওয়াশিং ক্লিনার নেয় এবং এই ওয়াশিং ক্লিনারটি নিচে ফেলে দেয়, যাতে যোগী যখন এখানে আসবে সে যেন স্লিপ খেয়ে পড়ে, এবং স্লিপ খাওয়ার সাথে সাথে সে উপর একটি রশিও ফিট করে রাখে, যাতে এখানে যোগী স্লিপ খাওয়ার সাথে সাথে উপর একটি রশির সাথে বেঁধে যায়। এরপরে আমরা ব্রাথার এবং সমিনকে দেখতে পাই, যারা এখানে নিজেদের ক্ষতস্থান ঠিক করছিল এবং ব্রাথার এখানে জিনম্যানের লুকানো বন্দুকগুলো বের করছিল। তারপরে তারা এখানে সেই বন্দুকগুলো নিয়ে ঘরের সমস্ত দরজাগুলো ওপেন করে দেয়, যাতে এই লোকগুলো সেখানে ঢোকার জন্য প্রথমে একটি রোবট পাঠায়। তো রোবটটি সেখানে ঢুকলে সমিন এখানে রোবটটিকে শ্যুট করতে চায়, তবে রোবটটি তো বারবারই বেঁচে যাচ্ছিল।
রোবটটি যখন এখানে সেই লোকজনকে ঢুকাতে সাহায্য করছিল, সমিন আর ব্রাথার দুইজনই লুকিয়ে পড়ে অন্য জায়গায়। তো এরপরে আমরা জিনম্যানের দেওয়া একটি নোট দেখতে পাই, যে নোটটি সে জিংয়ের জন্য রেখেছিল। এই নোটটিতে লেখা ছিল যে আমাকে ক্ষমা করে দাও যে আমি তোমাকে এত বড় বিপদে ফেলেছি, তবে আমি চাই যে তুমি আমার পরে এই সবটির দায়িত্ব নাও। তুমি যদি না চাও তাহলে তুমি এখান থেকে পালিয়ে যেতে পারো। আমি তোমাকে কোনো জোরপূর্বকভাবে কিছু করাতে চাই না। আমি পিছনে একটি দরজা বানিয়ে রেখেছি যেখান থেকে তুমি পালাতে পারো এবং তারপর তুমি তোমার জীবনকে নতুন করে শুরু করতে পারো। তবে এখন জিয়েং তার আঙ্কেলের মৃত্যুর প্রতিশোধ নিয়েই ছাড়বে, তাই সে আর সেখান থেকে পালায় না। এরপরে জিয়েংয়ের সাথে একটি লোকের খুব মারামারি হতে শুরু করে দেয়। লোকটি এখানে জিয়েংকে তো খুব সহজেই হ্যান্ডেল করে ফেলে। তো লোকটি জিয়েংকে সেখান থেকে উঠাবে, ঠিক তখনই আমরা দেখতে পাই যে সিল সেখানে চলে এসেছে। সিল তখন লোকটিকে সেখান থেকে মেরে ফেলে। আর যখনই সিলকে জিয়েং দেখে, জিয়েং তো তাকে জড়িয়ে ধরে এবং তাকে ধরে সে কাঁদতে থাকে। সিলও তাকে জড়িয়ে ধরে। তো এরপরে আমরা তাদের বসকে দেখতে পাই, যে কিনা এখানে অর্ডার দিচ্ছিল যে যত শীঘ্রই সম্ভব জিয়েংকে রাস্তা থেকে সরাতে হবে। তাদের বসের নাম ছিল বেট। অবশেষে আমরা বেটের মাধ্যমে এই রহস্যগুলোর উন্মোচন করতে চলেছি, যার জন্য আমরা ফ্ল্যাশব্যাগে আজ থেকে 14 বছর আগের সিন দেখতে পাই। জিনম্যান, সিওন, বেট এবং আরও 2 জন লোক সহ তারা 5 জন একটি মিশনে যায়। তারা তখন মিলিটারিতে ছিল। আর কোরিয়াতে একটা নিয়ম হচ্ছে যে তুমি যদি কোরিয়ান ছেলে হও তাহলে তোমাকে জীবনে একবার না একবার হলেও মিলিটারিতে জয়েন করতে হবে। তো এখানে জিএনের চাচার ক্ষেত্রেও এই জিনিসটাই ঘটেছিল। তো তারা 5 জন পড়েছিল এক গ্রুপে। তো তারা এখানে একটি মিশনে যায়। আর এই মিশনে তারা 4 জন থাকলেও সেখানে বেট ছিল না, মাত্র তারা 4 জনই এখানে ডিফেন্ডে ছিল। সিওন সহ একজন তাকে জিজ্ঞেস করে যে বেট কিসে দেখেছে নাকি। তো এখানে জিনম্যান তাকে না বলে। জিনম্যান এখানে তাদের ব্যাপারে তাকে নাক গলাতে নিষেধ করে। তো আমরা বুঝতে পারি যে জিনম্যান বেটকে বেশি চোখে দেখতে পারতো না। তো এর পিছনে রয়েছে একটি কারণ বেট কথায় না কথায় সাধারণ মানুষদের মারতো, যা তারা কোনো সময় করতো না। তো এইখানেও ঠিক একই কাজ হয়। বেট এখানে সাধারণ নাগরিকদের উপরই শ্যুট করছিল, মানে সে তো আসল কাজ করছিলই না, বরং সে সাধারণ মানুষদেরকে শ্যুট করছিল। ঠিক তখনই সেই 5 জনের মধ্যে 2 জন সেখানে উপস্থিত হয় এবং বেটকে বলে যে তুমি এই লোকজনকে কেন মারছো। বেট তখন তাদেরকে কথা বলতে নিষেধ করে। সে বলে আমি তোমার চেয়ে সিনিয়র। ঠিক তখনই এখানে সেই লোকটি বলে ওঠে যে তুমি একজন খুনি, যাতে এইখানে বেট তাকে শ্যুট করে ফেলে। আর এই শ্যুটের আওয়াজে জিনম্যান তো সেখানে চলে যায় এবং জিনম্যান যখন এগুলো দেখতে পারে, জিনম্যান তো তার উপর প্রচুর পরিমাণে রেগে যায়। ঠিক তখনই সেখানে একটি ছোট বাচ্চা ছিল। জিনম্যান তো চাচ্ছিল না যে সে বাচ্চাটিকে শ্যুট করতে, তবে বেট এখানে সে বাচ্চাটিকে শ্যুট করে ফেলে। এরপরে আমরা সেই কোর্ট সিন দেখতে পাই, যেই সিনে সেখানে একজন লয়ার তাকে জিজ্ঞেস করছিল যে সে কি ডিফেন্ডারকে দেখেছে মারতে। প্রথম 2 জন হ্যাঁ বললেও জিনম্যান এখানে না বলে। আর তখনই এখানে সেই লোকটি হাসছিল। তো আমরা বুঝতে পারি যে এখানে জিনম্যান বাধ্য হয়ে না বলছিল। তো আমরা এখানে জিনম্যানকে দেখতে পাই, যে কিনা তার বসকে বলে যে আমি বেটের সাথে কাজ করতে পারবো না, বেট কোনো কারণ ছাড়াই সাধারণ মানুষদের মারে। তখন তার বস বলে আচ্ছা তুমি কাজ না করলে, তবে তুমি যেহেতু আর্মি থেকে ফিরে এসেছো তাই তোমাকে আমার প্রয়োজন ছিল। মানে এখানে জিনম্যান কিছুদিন আগে আর্মি থেকে ফিরে এসেছিল, আর সে তখন এই লোকটির সাথে কাজ করতে শুরু করে দিয়েছিল। আর এদের কাজ অনেকটা আর্মিদেরই মতো, তাই তার বস নতুন আর্মি থেকে ফিরে আসা লোকজনকেই বেশি ভালোবাসতো। আর জিনম্যান তো অল স্কয়ার ছিল। তো তার বস তাকে বলে যে তোমার সাথে বেটের একটি শেষ মিশন রয়েছে, যে মিশনটি হচ্ছে বেট আর তোমাকে একটি জায়গায় পাঠানো হবে, যেই জায়গায় বেট আর তুমি 2 জনের মধ্যে যেই আমাকে সর্বপ্রথমে এই লোকটিকে এনে দিতে পারবে তাকেই আমি আমার দলে রেখে দিব। তো এইখানে তাদের এই মিশনের জন্য বেট এবং জিনম্যানকে পাঠানো হয়, সাথে তারা আরও 3 জনকে নিয়ে রাখে। তো এখানে বেট কোনো মতে জিনম্যানকে চোখে দেখতে পারতো না, কারণ জিনম্যান যেহেতু অল স্কয়ার ছিল তাই তার সবসময় জিনম্যানকে দেখে হিংসা হতো। তো সেই বাচ্চাটিকে শ্যুট করার পর বেট এখানে আরও সাধারণ পাবলিকদের উপর নির্যাতন চালাতে শুরু করে দেয়। সে এখানে কিছু মানুষদের একটি রুমে বন্ধ করে দেয় এবং এই রুমের মধ্যে সে বোম লাগিয়ে সেই রুমটি সে ব্লাস্ট করে দেয়। আর এই ব্লাস্টের আওয়াজ শুনে জিনম্যান সেখানে দৌড়ে সেখানে থেকে চলে আসে এবং জিনম্যান তার সাথে তার কিছু সঙ্গীদেরও নিয়ে যায় সেখানে। জিনম্যান তো আওয়াজ শুনে বুঝতে পারে যে এটা বোম ব্লাস্টের আওয়াজ। তারপরে সে বেটের কাছে যায় এবং বেটকে সমস্ত কিছু জিজ্ঞেস করে। বেট তাকে বলে যে আমার যা খুশি আমি তাই করবো, তাতে তোমার কি। যাতে জিনম্যান তো রেগে যায় এবং তার উপরে সে বন্দুক শ্যুট করে। তো এখানে বেটও তার উপর রেগে যায় এবং সেও তার মাথার উপর বন্দুক শ্যুট করে।
সিয়ন তাতে দুইজনকে শান্ত করে। এরপরে তারা যখন সেই বিল্ডিংয়ে বোম লেগে যাচ্ছিল তখন এখানে জিনওয়ান আলমারিতে একটি মেয়ের আওয়াজ শুনতে পায় এবং সেখানে সে একটি মেয়েকে দেখতে পেরে সেখান থেকে সেই মেয়েটিকে নিয়ে যাচ্ছিল। বেট তখন এই সুযোগটি কাজে লাগাতে চায়, মানে এখানে বেট জিনম্যানকে উড়িয়ে দেওয়ার ধান্দা করছিল। সে তখন জিনম্যানকে সেখান থেকে বাইরে বেরোতে মানা করছিল এবং এই নিয়ে জিনম্যানের সাথে তার অনেক মারামারি হতে শুরু করে দেয়। তো এখানে বেটকে পিছন দিক দিয়ে সমিন শ্যুট করে, মানে জিনম্যান যে মেয়েটিকে বাঁচিয়েছিল সেটি আর কেউ নয়, সেটি হচ্ছে সমিন। তো তারপরে সমিন আর জিনম্যান দুইজনই সেখান থেকে বাইরে বের হয়ে আসে এবং বেট সেখানে পুড়ে মারা যায়। তারপরে আমরা এখানে বেটের সেই দামি ঘড়ি দেখতে পাই যেটা কিনা সিয়ন নিজের কাছে রেখে দিয়েছিল। এরপরে আমরা জিনম্যানকে দেখতে পাই যে কিনা বাস স্টেশনে ছিল এবং সেখানে আমরা তার একটা বন্ধুকে দেখতে পাই যাকে কিনা সে ইশারা করে তার কাছে আসতে মানা বলছিল, কারণ তাকে অনেকগুলো লোক ফলো করছিল আর তার বন্ধুর নাম হচ্ছে হন্ডা। তো এখানে সে হন্ডাকে সেখান থেকে চলে যেতে বলে, হন্ডাও সেখান থেকে চলে যায় এবং সেখানে সে একটি চাবি ফেলে চলে যায়, আর এই চাবিটি হচ্ছে তার বাসার চাবি। তারপরে জিনম্যান তার পরিবারের সাথে দেখা করতে যায় এবং তার মাকে সে জড়িয়ে ধরে। তো এরপরে আমরা সিয়নকে দেখতে পাই যে কিনা সেখানে শুট লাগাচ্ছিল। তো এখানে আমরা সিয়নের সামনে একটি লোককে দেখতে পাই, আর এই লোকটি আর কেউ নয়, লোকটি হচ্ছে বেট। তার মানে বেট মারা যায়নি, বেট এখনো বেঁচে রয়েছে। এরপরে সে সিয়নকে ভয় দেখায় এবং সিয়নের সাথে সে কাজ করতে শুরু করে দেয়। এরপরে আমরা জিনম্যানের কাস্টমারদের দেখতে পাই যারা কিনা এখানে তাদের বন্দুকগুলো শ্যুট করছিল এবং সেখানে তারা বলছিল যে জিনম্যানকে আমরা এটি পাঠিয়ে দিই। তো যখনই এখানে হন্ডা সেই বাক্সটি খুলে তখন সে সমিনকে দেখতে পাই। সমিন এখানে বলছিল যে আমি জিনম্যানকে চিনি এবং আমি জিনম্যানের সাথে কাজ করতে চাই। হন্ডাও তখন এই কথায় রাজি হয়ে যায়। এরপরে আমরা জিনম্যানকে দেখতে পাই যে কিনা তার মায়ের হাসপাতালে ছিল এবং তার মা তাকে বলছিল আমি যদি মারা যাই তাহলে তুমি তোমার ভাই ভাবি এবং তোমার ভাতিজির খেয়াল রেখো, তুমি যেন কখনোই তাদেরকে একা ফেলে রেখো না। তো এখানে জিনম্যান তাকে বলে যে তুমি চিন্তা করো না, আমি এদের খুব ভালো করেই খেয়াল রাখবো। এরপরে সে সেখান থেকে চলে যায়। তার যাওয়ার সাথে না সাথেই এখানে আমরা দেখতে পাই যে হন্ডার কাছে একটি বাক্স আসে, আর এই বাক্সের মধ্যে এখানে জিনম্যানের দেওয়া কিছু সামগ্রী ছিল যেখানে সে সিসিটিভি ক্যামেরাও রেখে দিয়েছিল। এরপরে হঠাৎই সেখানে জিনম্যান চলে আসে এবং এদেরকে দেখে সে অনেক খুশি হয়ে যায়। হন্ডা এখানে তাকে ইশারা ভাষায় বলছিল যে আমরা এখানে একটি বন্দুকের বিজনেস করতে পারি। তো আমরা বুঝতে পারি যে হন্ডা কথা বলতে জানতো না, আর তার সেই সাইন ল্যাঙ্গুয়েজগুলো জিনম্যান খুব সহজেই বুঝে ফেলছিল। তবে জিনম্যান তাকে বলে যে হ্যাঁ, তবে আমি তো এই কম্পিউটার চালাতে জানি না, আর এর জন্য তো কম্পিউটার লাগবে, কারণ এটি তো আমি ওয়েবসাইটে বিজনেস করব, আর এই বিজনেসটি আমি লিগেলি করতে চাই। তো এখানে তার সেই সাইন ল্যাঙ্গুয়েজ দেখে হন্ডা তাকে বলে যে তুমি কোনো চিন্তা করো না, আমার ভাই কম্পিউটার খুব ভালো জানে। আর আমরা জানতে পারি হন্ডার ভাই আর কেউ নয়, হন্ডার ভাই হচ্ছে ব্রাথার। মানে ব্রাথার তখন ছোট ছিল, তবে এখন ব্রাথার বড় হয়ে গেছে। সে বলে সমিনও খুব ভালো বন্দুক চালাতে জানে। ঠিক এখানে আমরা দেখতে পারি যে সেখানে বেট তার মায়ের আইসি রুমে যায় এবং তার মাকে সে সেখানে মেরে ফেলে। এরপরে বেট এখানে তার ভাই ভাবিদের মারার জন্য প্রস্তুতি নিচ্ছিল। জিনম্যান তার মায়ের মৃত্যুর খবর শুনেই তার মায়ের ফিনারালে যায় এবং তার ভাইয়ের সাথে কথা বলে সে সেখান থেকে জিয়েংকে গাড়িতে করে সেখান থেকে নিয়ে যায়। সে গাড়িতে করে যখন জিয়েংকে তার বাসায় পৌঁছে দেয় তখন আমরা দেখতে পারি যে সেখানে সিয়ন যায় এবং সিয়ন তার ভাই ভাবিকে উপরের ফ্লোরে নিয়ে যায় এবং সেখানে সে বেটের সাথে তার দেখা করায়। বেট তাদের দুজনকে দেখে এবং সেখানে সে তাদেরকে মেরে ফেলে। সাথে সাথে খবরটি জিনম্যানের কাছে চলে যায় এবং তাকে আরও বলা হয় যে তার মা মৃত্যুর এমনি হয়নি, তার মাকে কেউ খুন করেছে, যাতে তো জিনম্যান এখানে আর নিজেকে সামলে রাখতে পারে না। সে সেখানে জিয়েংকে বাসায় ফেলে সেখান থেকে চলে যায়। তবে সেই গাড়িতে যাওয়ার সময় এখানে হন্ডাকে কল করে রেখেছিল এবং বলেছিল যে জিয়েং বাসায় একা রয়েছে, হন্ডা তুমি সেখানে যাও এবং জিয়েংকে সেখান থেকে নিয়ে যাও, কারণ জিয়েংয়ের জীবনও বিপদের মুখে ছিল। তবে হন্ডা সেখানে নিজে বাঁচতে পারে না, বরং সে সেখানে জিয়েংকে বাঁচাতে গিয়ে নিজেই সেখানে সেই লোকটির কাছে মারা পড়ে যায়। এরপরে আমরা জিনম্যানকে দেখতে পাই যাকে কিনা পিছন দিক দিয়ে একটি গাড়ি ধরে ফেলে এবং সেখান থেকে সেই গাড়ির লোকজনগুলো জিনম্যানের গাড়ির উপরে শ্যুট করতে শুরু করে দেয়। তো জিনম্যানের গাড়ি ছিল বুলেট প্রুফ কার, আর জিনম্যান সেখানে তার বড় স্নাইপার নিয়ে এদের সকলকে শ্যুট করছিল। এরপরে সে সিয়নকে ধরে ফেলে এবং সিয়নকে বলে যে আসলেই কি বেট বেঁচে আছে নাকি বেট মারা গেছে। ঠিক তখনই তার কাছে যে মহিলাটি সাহায্য চেয়েছিল সেই মহিলাটি
তাদের উপর শ্যুট করতে শুরু করে দেয়। তো এখানে জিনম্যান সুযোগ বুঝে সেখান থেকে চলে যায়। সে জিয়েংয়ের কাছে যাওয়ার সময় দেখে ফেলে যে জিয়েংয়ের অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল, তাই সে জিয়েংকে হাসপাতালে অ্যাডমিট করে দেয়। আর এদিকে জিনম্যানের শপে বেটের লোকজন প্রচুর পরিমাণে হাঙ্গামা করতে শুরু করে দিয়েছিল, যার জন্য এখানে সমিন এদেরকে পুড়িয়ে সেখান থেকে চলে যায়। এরপরে আমরা সিলকে দেখতে পাই যে কিনা তার বাসার সামনে এত রক্ত দেখে ভয় পাচ্ছিল। সে তখন তার বাসার মধ্যে ঢুকে যায়। তার বাসায় ঢুকে সে দেখতে পারে যে সেখানে জিনম্যান খুবই ক্ষতবিক্ষত অবস্থায় পড়েছিল। সে জিনম্যানকে প্রাথমিক চিকিৎসা দেয় এবং সেখানে সে জিনম্যানকে বলে যে তুমি যে কাজটি করেছো তা অনেক রিস্কি কাজ। তবে জিনম্যান তাকে বলে যে আমি যাই করি না কেন এই কথাগুলো তুমি জানি কখনোই জিয়েংকে না বলো। জিয়েং যখন বড় হয়ে যায় এ কথাগুলো সে এমনিই জানতে পারবে। এরপরে আমরা বেটকে দেখতে পাই যে কিনা তার লোকজনকে বলছিল এবার জিয়েংকে তোমরা মেরে ফেলো। এরপরে আমরা সেই সিন দেখতে পাই যেই সিনে জিনম্যান সেই লোকটিকে মেরে জিয়েংকে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে যায়। ঠিক তখনই সে বেটের সাথে দেখা করে, তবে বেটকে সে চোখের ইশারা চাউনি দেখিয়ে সেখান থেকে জিয়েংকে নিয়ে চলে যায়, কারণ সে জিয়েনের সামনে কিছু করতে চাচ্ছিল না। ঠিক তখনই আমরা বেটের একজন লোককে দেখতে পাই যে কিনা জিনম্যানের বাসা অবধি পৌঁছে গিয়েছিল। তো এই লোকটি জিনম্যানের শেষ কথা শুনতে এসেছিল, মানে জিনম্যান কি চায়, বেল্টের সাথে যুদ্ধ করতে নাকি সেইখানে থেমে যেতে চায়। তো জিনম্যান এখানে তাকে বলে যে আমার বেটের সাথে যুদ্ধ করার কোনো প্রয়োজন নেই, আমি বেটের সামনে ঝুঁকে গেলাম, কারণ সে চাচ্ছিল না যে এর জন্য তার পরিবার বিপদে পড়ুক। আর বেট এখানে কথাগুলো শুনে হাসছিল। এরপরে সে সিলকে নিয়ে একটি জায়গা কিনে এবং এই জায়গার মধ্যে সে জিয়েংয়ের সাথে একটি নতুন জীবন শুরু করতে চাচ্ছিল। তবে এখানে বেট এত সহজেই জিনম্যানকে ছেড়ে দেয় না। বেট এখনও জিনম্যানের উপর প্রতিশোধ নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল। এরপরে আমরা আবার বর্তমান চিরে ফিরে আসি, যেখানে আমরা জানতে পারি যেখানে ব্রাথার বলছিল যে তাদের সার্ভার কেউ হ্যাক করে নিয়েছে। তো এখানে আমরা জানতে পারি যে সার্ভার আর কেউ নয়, এই সার্ভার হ্যাকটি যোগী করেছিল, কারণ যোগী সেখান থেকে ফ্রি হয়ে গিয়েছিল এবং যোগী জিএনের উপর প্রতিশোধ নিতেই এই সার্ভারটি হ্যাক করে সেখানে একটি বড় গড়বড় করে রেখেছে। তো সে কী করেছে তা তো আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো। তো এরপরে আমরা দেখতে পারি এই রোবটটিকে একটি গাড়ি উড়িয়ে দেয়, আর এই গাড়ির মধ্যে দুইজন যমজ ভাই ছিল, যারা কিনা এখানে সর্বপ্রথম এসে সমিনকে শ্যুট করে। সিলও তাদের সাথে লড়াই করতে শুরু করে দিয়েছিল। এরপরে আমরা সিয়নকে দেখতে পাই যে কিনা এখানে জিএনকে মারতে শুরু করে দিয়েছিল। জিএনকে বাঁচাতে এখানে ব্রাথার তার মাথার উপর চড়ে বসে এবং জিএনকে সেখান থেকে পালিয়ে যেতে বলে। এরপরে ব্রাথারকে সে হ্যান্ডেল করার পরে ব্রাথারকে সে শ্যুট করে ফেলে। জিএন যখন বাইরে চলে আসে তখন সে দেখতে পারে সিল দুইজন যমজ ভাইয়ের মধ্যে একজনকে মেরে ফেলেছিল আর বাকি একজন বেঁচে ছিল, যে কিনা এখন তার আঙ্কেলের লুকানো সে পিছনের দরজাতে যায়। জিএনকে মনে করে সে সেখানে বারবার মারছিল, যার জন্য এখানে একটি ব্লাস্ট হয়ে যায়, কারণ এখানে আগে থেকেই যোগী জিএনকে মারার জন্য বারুদ রেখে দিয়েছিল, আর যা কিনা এই যমজ ভাইয়ের মধ্যে এর উপরে কাজ করে এবং এরা দুই যমজ ভাই মারা যায়। এরপরে জিয়েং সিয়নকে শ্যুট করে। ঠিক তখনই সেখানে আমরা যোগীকে দেখতে পাই যে কিনা এখানে পাগলের মতো আচরণ করতে শুরু করে এবং বলে যে আমি সবাইকেই মেরে ফেলবো। সিয়ন তো তাকে খুব সহজেই হ্যান্ডেল করে ফেলে এবং সেখানে সে তাকে মেরে ফেলে। ঠিক এই সুযোগে আমরা জিয়েংকে দেখতে পাই যে কিনা সেখান থেকে পালিয়ে যায়। সিয়ন তাকে খুঁজছিল। জিএন এখানে বুদ্ধি করে সব জায়গায় ছোট ছোট বম রেখে দিয়েছিল, যেখানে একটি বমের সাথে ভুলবশত জিয়েং নিজেই বাড়ি খায়, তবে জিয়েং আবার নিজেকে হ্যান্ডেল করে ফেলে। তারপর এখানে আমরা জিএনকে দেখতে পাই যে কিনা একটি বড় গাড়ি করে সেখান দিক দিয়ে যাচ্ছিল এবং এখানে সিয়ন ভাবতে থাকে গাড়ির মধ্যে হয়তো জিএন রয়েছে, তবে জিএন খুব আগেই সেখান থেকে নেমে গিয়েছিল এবং এখানে একটি বম ব্লাস্ট হয়, যার জন্য সিএন সোজা গিয়ে পেট্রোলের উপর পড়ে যায় এবং এখানে জিএন বুদ্ধি করে পেট্রোলের উপর আগুন লাগিয়ে দেয়। তবে উপর দিক দিয়ে হঠাৎ করে ইমার্জেন্সি ফায়ার ফলস চালু হয়ে যায়, যার জন্য সিয়ন আবারও বেঁচে যায়। জিএন এখন তার উপর বন্দুক শ্যুট করে এবং এবার সে একটি পাক্কা নিশানা লাগায়, যার জন্য এখানে সিয়ন মারা যায়। এরপরে আমরা ব্রাথারকে দেখতে পাই যে কিনা এখানে মনে করছিল সে হয়তো মারাই গিয়েছে, তবে সে দেখতে পারে সে তো বুলেট প্রুফ জ্যাকেট পরে রয়েছে, যার জন্য সে এখানে বেঁচে যায় এবং তারপরে সে কম্পিউটারটি আবার রিকভার করে এবং আমরা এখানে জানতে পারি যে এখানে তো যোগী মরার আগে হিট লিস্টে তাদের সকলের নাম দিয়ে রেখেছিল পুরো $1 মিলিয়ন করে। মানে এই ওয়েবসাইটে যারা কেনা বেচা করতো তারা এখানে
জিনম্যানের কথা শুনতে বাধ্য। আর এখানে জিনম্যানের হয়েই যোগী পোস্ট করেছিল যে তারা যদি এই লোকগুলোকে মারতে পারে তাহলে তারা এখানে $1 মিলিয়ন জিতে যাবে, না হয় তারা এখান থেকে $1 মিলিয়ন যে কোনো কিছু কিনতে পারবে। তো ঠিক যেমন কথা তেমন কাজ, তার সমস্ত লোকগুলো সেখানে চলে আসে। ঠিক তখনই তার সমস্ত লোকজনের উদ্দেশ্যে এখানে জিএন ভাষণ দেয় এবং বলে যে আমার আঙ্কেল জিনম্যান মারা গেছে। আমি জিনম্যানের ভাতিজি জিএন এই ওয়েবসাইটের নতুন মালিক, মানে এই শপের নতুন মালিক। আপনারা আমার কাস্টমার, আর আমাদের কাস্টমারের লেনদেনের সাথে আমরা কোনো প্রকারে কনফার্মাইজ করি না। আর এই ওয়েবসাইটটি ভুলবশত হ্যাক হয়ে গিয়েছিল, যার জন্য হিট লিস্টে আমাদের নাম উঠে এসেছিল। তবে চিন্তা করবেন না, আপনাদের সাথে আমাদের লেনদেনের কোনো বিঘাত ঘটবে না এবং আপনারা চাইলে এখান থেকে আরও কম প্রাইসে ডিসকাউন্টে অনেক কিছু কিনে নিতে পারবেন, যাতে এখানে তারা সকলেই তাদের বন্দুকটি নিচে নামিয়ে ফেলে। এবং এখানে তারা খুবই খুশি হচ্ছিল, কারণ তারা এত কম প্রাইসে অনেক কিছু কিনতে পারবে। তারপরে তারা খুশি হয়ে সেখান থেকে চলে যায়। তো আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে বেটের লোকজনরা কোথায়? তো বেটের লোকজনরা সকলেই মারা গিয়েছিল। এরপরে জিএং একটি বাস দেখতে পায়, যে বাসটিকে সে শত্রু মনে করে সেই বাসের সামনে দাঁড়ায়। তখন এখান থেকে এই বাস থেকে একজন লোক এসে বলে যে আমরা ইয়েলো কোড থেকে এসেছি এবং আমরা এখানে ক্লিনিং করতে এসেছি। এরপরে ইয়েলো কোডের লোকজনরা ক্লিনিং করছিল। তারপরে আমরা সকালে দেখতে পারি যে এখানে একজন লোক এসেছিল, যে কিনা একজনকে নিয়ে এসেছিল। তো এখানে তারা আর কাউকে নয়, তারা এখানে জিনম্যানকে নিয়ে এসেছিল, মানে জিনম্যান এখনও বেঁচে রয়েছে। আর জিনম্যান তো জিএংকে দেখে এখানে স্মাইল করতে শুরু করে দেয়। জিএংও এখানে তাকে দেখে স্মাইল করতে শুরু করে দেয়। আর এখানে আমাদের হ্যাপি এন্ডিং ঘটে। তো জিনম্যান কী করে বেঁচে গিয়েছিল এছাড়া আরও অনেক রহস্য আমরা সিজন 2-তে জানবো। আর এর মাধ্যমে আমাদের সিজন 1 এখানেই শেষ হচ্ছে। গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য।